আচ্ছা, একটু ব্যাখ্যাভাবে হবে, অসুবিধা নেই। দেখে নেন, সূর্য এই কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার মধ্যে চলাচল করে। এটাকে বলা হয় সূর্যের, এটাকে রবি মার্গ বলা হয়, মানে রবির রাস্তা, সূর্যের রাস্তা। এইটুকু রাস্তা দিয়ে সূর্য চলাচল করে। আবার এখান থেকে এখানে আসে, এখান থেকে এইটুকুকে বলা হয় রবি মার্গ বলা হয়। ঠিক আছে? তো যখন সূর্য এখান থেকে এদিকে আসে সেটাকে হচ্ছে উত্তরায়ণ বলা হয়। এটাকে উত্তরায়ণ, উত্তরায়ণ। আর যখন এখান থেকে এদিকে যায় তখন সেটাকে বলা হয়, এই ভুল বলছি, সরি, এটা দক্ষিণে আসছে তো, এটা দক্ষিণায়ন, দক্ষিণায়ন। আর উত্তরে যাচ্ছে এটাকে বলে উত্তরায়ণ, উত্তরায়ণ। ঠিক আছে? তো উত্তরায়ণ দক্ষিণায়ন হলো। এবার পরীক্ষায় তোমাদের এটা দেয় যে সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা কোনটা, তাহলে কি বলবো, কোন রেখা? দক্ষিণায়নের শেষ সীমা হচ্ছে এই রেখাটাতে দক্ষিণ, দেখো এখান থেকে যাচ্ছে, এরপর আর যাচ্ছে কি, এরপর আর একটা এখানে রেখা আছে 66°। এটা, এটার নাম কি? এটা কুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। আর এটা, এটা উত্তরকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত। তো এই রেখা কিন্তু আসছে না, সূর্য এইটাই হচ্ছে লাস্ট। তাহলে পরীক্ষা যদি দেয় দক্ষিণায়নের শেষ সীমা কি, বলবো মকর ক্রান্তি রেখা। আর উত্তরায়ণের শেষ সীমা কর্কট ক্রান্তি রেখা। এবার কর্কট ক্রান্তি রেখায় সূর্য কবে লম্বভাবে কিরণ দেয়? এটা হচ্ছে 21শে জুন, 21শে জুন। সেই জন্য এই দিন কর্কট ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয় বলে একে বলা হয় কর্কট সংক্রান্তি। 21শে জুন হচ্ছে কর্কট সংক্রান্তি। এবার 21শে জুন হলো, তোমরা এটা মনে রাখবে, প্রতি 3 মাস পর পর সূর্য এক একটা লাইন পাল্টায়। ঠিক আছে? 3 মাস পরে এই লাইনে আসবে, 3 মাস পর এখানে যাবে, আবার এখান থেকে 3 মাস পর এখানে, এখান থেকে 3 মাস পর এখানে। তাহলে দেখো মোট কবার, 1 2 3 4, 3 4 12, 12 মাসে এইভাবে সূর্য চলাফেরা করে। সূর্য চলে না, আমাদের পৃথিবীর যে হেলানো অবস্থা আছে সেই জন্য এরকম হয়। ঠিক আছে? 66.5° কোণে হেলে থাকে পৃথিবী। আর এই যে এইভাবে আমাদের এটা কক্ষপথ থাকে, তো সূর্য, পৃথিবীটা ঠিক এইভাবে হেলে আছে, এইভাবে হেলে আছে। তো হেলে থাকার জন্য এইভাবে নিরক্ষরেখা, একদিকে কর্কট, এটা মকর, নিরক্ষ কর্কট মকর, এখানে থাকে সূর্য। সূর্য কখনো এই রেখাটায় লম্বভাবে কিরণ দিতে পারে, কখনো এই রেখাটা, মানে যখন যে দিকটা কাছে আসে। তো এটার কারণ হচ্ছে একমাত্র পৃথিবীর হেলানো অবস্থানের জন্যই গরমকাল, ঠান্ডাকাল এগুলো সব পড়ছে, আর সূর্য এভাবে আমরা দেখতে পাচ্ছি। তো উত্তরায়ণ দক্ষিণায়ন বললাম, কর্কট সংক্রান্তি। তো 21শে জুন তারিখটায় আমরা কোন গোলার্ধে অবস্থান করি? আমরা অবস্থান করি হচ্ছে তোমার উত্তর গোলার্ধে। বাবা কি নোংরা হয়ে আছে, দেখ পৃথিবীটা হেলে আছে না, একটু হেলে আছে। তো আমরা হচ্ছে এই এই এলাকাতে অবস্থান করি, এই যে কর্কট ক্রান্তি রেখা, এই যে এটা নিরক্ষরেখার ওপরে, মানে কর্কট ক্রান্তি রেখা আমাদের মাঝখান দিয়ে গেছে, মাঝখান দিয়ে ভারতের একটা রেখা গেছে, দেখেছিস? এই যে ভারতের মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, ডট 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 ডট, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, মানে এই রেখাটা গেছে। তার মানে এই রেখায় সূর্য যখন লম্বভাবে কিরণ দেবে তখন আমাদের ভারতে সেই দিনটা দিন সবচেয়ে বড়, সেই দিনটা হচ্ছে 21শে জুন। আর সেই দিনটা আমরা কি দিবস পালন করি? যোগ দিবস। তাহলে বিশ্ব যোগা দিবস হচ্ছে সবচেয়ে বড় দিনে আমরা এটা সেলিব্রেট করি। এবার দিন সবচেয়ে বড়, তাহলে রাত কি হবে? রাত সবচেয়ে ছোট। আর এই দক্ষিণ গোলার্ধে যারা আছে এদের কাছে উল্টোটা হবে, এদের কাছে হবে রাত সবচেয়ে বড়, দিন সবচেয়ে ছোট। ঠিক আছে? মনে রাখবে, এইদিকে যা হবে এদিকে তার উল্টো, এদিকে যা হবে এদিকে তার উল্টো। আর মাঝে যখন সূর্যটা আসবে দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, সমান সমান থাকবে। তাহলে এটা 21শে জুনের পরে 3 মাস পর কি হচ্ছে? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে সূর্য
এইখানে আসলো, 3 মাস পর বললাম, তাহলে কত সেপ্টেম্বর? 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর এটা হচ্ছে জল বিষুব, এটাকে বলা হয় জল বিষুব। ঠিক আছে, তো বিষুব মানে হচ্ছে সমান দিন রাত হবে, মানে দিনও 12 ঘন্টা রাতও 12 ঘন্টা। এবার দেখো যদি দিন আর রাত সমান হয়, তুমি আমাদের খাবার কথাই বলি, দেখা গেল যে আমি 1 কিলো খাবার খাচ্ছি, আমি ঠিকঠাক ভাবে আমি ব্যায়াম ট্যায়াম করছি না, তাহলে খাবারটা ফ্যাটটা আমার জমে আমার শরীরে মোটা হবো। আর যদি আমি দেখা গেলো যেটুকু খাবার খেলাম সেটুকু ব্যায়াম ট্যায়াম করে এনার্জিটা একদমই করে দিলাম, তাহলে কিন্তু ফিট থাকবে শরীর। ঠিক তেমনই এখানে হয়, যে 12 ঘন্টা সূর্যের আলো পড়ে, আবার 12 ঘন্টা রাত পায় বলে পুরোপুরি তাপ ফিরেও যায়, সেজন্য একটা ব্যালেন্স থাকে তাপের, না শীত না গরম ওয়েদার থাকে, না শীত না না গরম ওয়েদার থাকে। সেপ্টেম্বর মাসটা আমাদের এখানে কোন ঋতু থাকে? সেপ্টেম্বর মাস। ভালো করে ভাব, সেপ্টেম্বর অক্টোবরে কি পুজো হয় আমাদের এখানে? শরৎকাল। তাহলে দেখো শরৎকালে ওয়েদারটা কেমন থাকে, ঠান্ডা না গরম না মাঝামাঝি? মাঝামাঝি। এবার আবার 3 মাস পর, সেপ্টেম্বর পরে কি হবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে ডিসেম্বর, কত ডিসেম্বর? 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর তারিখটাই কি হবে? মকর সংক্রান্তি, যেহেতু মকর ক্রান্তি রেখার পর লম্বভাবে কিরণ দিচ্ছে, মকর সংক্রান্তি। তাহলে এইখানে 22শে ডিসেম্বর এখানে কি হবে? দিন সবচেয়ে বড়, কারণ এদের দক্ষিণ গোলার্ধে আলো পাচ্ছে, আর রাত সবচেয়ে ছোট। ঠিকই বললাম। দেখো আমরা থাকি এইখানে হচ্ছে ভারত, ঠিক আছে, এইখানে হচ্ছে ভারত থাকে। আমরা ভারতের কথা বলছি না, আমরা বলছি হচ্ছে দক্ষিণ গোলার্ধে যারা আছে, দক্ষিণ দিকের দেশগুলোতে কি হচ্ছে, ডিসেম্বর মাসে দিন সবচেয়ে বড় ওদের, কারণ ওদের দিকে সূর্য চলে যাচ্ছে, আর রাত সবচেয়ে ছোট। আর আমাদের এখানে হচ্ছে উল্টোটা, দিন সবচেয়ে ছোট, ডিসেম্বর মাসে দিন ছোট হয় না, আর রাত সবচেয়ে বড় হয় 22শে ডিসেম্বরে। তাহলে এটা মকর সংক্রান্তি বলে। ডিসেম্বর পর আবার 3 মাস যোগ করো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আবার মার্চ মাসে সূর্য এখানে আসলো, কত মার্চ? 21শে মার্চ। 21শে মার্চ কি বিষুব? মহাবিষুব। বিষুব মানে কি বললাম? এবার 21শে মার্চ, মার্চ মাসে বাংলায় কি মাস থাকে আমাদের? মার্চ, ওই ফাল্গুন চৈত্র মাসটা থাকে, তাই তো? তখন দেখ আবার মাঝামাঝি একটা ওয়েদার, তাহলে সমান দিন সমান রাত। মার্চের পর আবার 3 মাস পরে এপ্রিল, মে, জুন, মানে আবার সূর্য এখানে আসলো জুন। এইভাবে সূর্যের যে গতিটা উত্তরায়ণ দক্ষিণায়ন এটা ঘটতে থাকে, এই পুরো রাস্তাটাকে বলা হয় রবি মার্গ। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে আমি কেন বোর্ডে আমি আসলাম, আর অপসর অনুসুর কত তারিখে? এই দেখো, এটা সূর্য হচ্ছে ঠিক মাঝে কিন্তু থাকে না, সূর্য থাকে হচ্ছে এই কোণার দিকে, তাই সারা বছর দূরত্ব এক থাকে না, এটা বেশি দূর। এটা 4ঠা জুলাই। 4ঠা জুলাই কি সুর? অপসুর। অপসুর। আর অনুর সাথে জানু মনে রাখবো, অনু জানু, অনুসুর। অনুসুর হচ্ছে 3 জানুয়ারি। দূরত্ব কত থাকে? 15,20,00,000,000, আর এখানে থাকে 14,70,00,000। 14,70,00,000। এটা অপসর অনুসর। তাহলে এই ডেট গুলো মোটামুটি হয়ে গেল আমাদের। আমি যে জন্য তোমাদের বললাম যে ক্রান্তীয় ঘূর্ণবাতটা বলছিলাম, ক্রান্তীয় ঘূর্ণবাত মানে কর্কট ক্রান্তি রেখার আশেপাশের অঞ্চলে যে ঘূর্ণবাত হবে সেটাকে বলে ক্রান্তীয় ঘূর্ণবাত। আচ্ছা, এটা বলতে গেলে আবার তোমাদের 3টে মন্ডল বলতে হবে। পৃথিবীতে 3টে তাপমন্ডল রয়েছে, উষ্ণমন্ডল, নাতিশীতোষ্ণ মন্ডল, আর হিমমন্ডল। ঠিক আছে,
এটা আমি মুছে দিলাম। তাহলে তাপমণ্ডলটা একবার বলি, তাহলে ঘূর্ণবাদটা বুঝতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে না খুব সুবিধা হয় পড়তে। ওই কটা চ্যাপ্টার আমি যত তাড়াতাড়ি সম্ভব করে দিয়ে আমি ওয়ার্ল্ড জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গলটাও করিয়ে দেবো আমি, যেহেতু ভারতের ওদের শেষ হয়ে গেছে। বেশি হয়ে গেল না তো রেখা? ঠিক আছে, দেখো 0 ডিগ্রি থেকে এটা কত, 23, 23.5, এটাও 23.5, এটা 66.5, এটা 66.5, এটা 90, এটাও 90। 0 ডিগ্রি থেকে এইটুকুটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল, আর এখান থেকে এইটুকু নাতিশীতোষ্ণ মণ্ডল। এটাও তাহলে কি হবে, নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এটা হচ্ছে হিমমণ্ডল। এটা হচ্ছে হিমমণ্ডল, ঠিক আছে। এবার দেখো যেটা বললাম তোমাদের, ক্রান্তীয় ঘূর্ণবাদ আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ দুটো ভাগ আছে। ক্রান্তীয় ঘূর্ণবাদ হচ্ছে কর্কটক্রান্তি রেখার ওখান দিয়ে যে ঘূর্ণবাদ দেখতে পাওয়া যায় জলের উপর সৃষ্টি হবে, সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ। এটা কর্কটক্রান্তি রেখা, এখানে আছে ভারত, তাই তো, এটা ভারত, এটা ভারত আঁকলাম মোটামুটি। এবার বলো তো ভারত কোন মণ্ডলে অবস্থিত? দেখ দুটোর মধ্যে পড়ছে না, একটা দেখ এদিকে উষ্ণমণ্ডল, দক্ষিণ ভারতে যেন গরমটা বেশি, আর উপরের দিকে নাতিশীতোষ্ণ মণ্ডলে পড়ছে ঠান্ডা ঠান্ডা। তো ভারতের এখান দিয়ে জল, তো এখান দিয়ে জল আছে। তোমরা যেই খবর শুনবে দেখবে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সেটা আস্তে আস্তে গভীর একটা নিম্নচাপের সৃষ্টি হওয়ার পরে একটা ঘূর্ণিঝড় হবে এবং এসে আগামী 18 তারিখে আছড়ে পড়বে। প্রত্যেকটা ঝড় কিন্তু সমুদ্রের উপরে সৃষ্টি হয়, হয় না? সমুদ্রের উপরে সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ। যেহেতু এটা কর্কটক্রান্তি রেখা, এই ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণবাদ দেখা যায় তাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাদ। ক্রান্তীয় ঘূর্ণবাদ। এবার ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে থাকে হচ্ছে নিম্নচাপ। দেখবে এরকম নিম্নচাপ থাকে, এইভাবে ঘুরতে ঘুরতে বাতাসটা ঢোকে। দেখবে তোমরা স্যাটেলাইট ইমেজ দেখবে এইরকম সবই দেখা যাচ্ছে, ঘুরছে এরকম ভাবে, ঠিক আছে। মাঝে নিম্নচাপ থাকে আর চারপাশ থেকে উচ্চচাপের বায়ু ধেয়ে আসে, এটা ক্রান্তীয় ঘূর্ণবাদ। তো এই ক্রান্তীয় ঘূর্ণবাদটা তাহলে এই ক্রান্তীয় অঞ্চলেই দেখতে পাওয়া যায়। এবার যদি আমি আমাদের ওয়ার্ল্ড ম্যাপটা দেখাই, এখানে নিলে ভালো করে বুঝতে পারবে। দেখ এবার কর্কটক্রান্তি রেখা হচ্ছে এইটা, এই এলাকা ধরে ধরে যা দেখ, এটা মেক্সিকো উপসাগর। আমি একটু আগে বললাম না টর্নেডো ঝড় বললাম না তোমাদের, মেক্সিকোতে, এই আমেরিকাতে কোন ঝড় দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণবাদের নাম টর্নেডো। এক একটা জায়গায় এক এক নামে ক্রান্তীয় ঘূর্ণবাদের নাম হয়। চীন সাগরে টাইফুন, বঙ্গোপসাগরে সাইক্লোন, ঠিক আছে। তো এইদিকে হচ্ছে তোমার এই টাইফুন, সাইক্লোন, এদিকে উইলি, অস্ট্রেলিয়ার দিকে উইলি, সব আলাদা আলাদা নাম আছে, সব ক্রান্তীয় ঘূর্ণঝড়ের নাম সব এগুলো। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদটা দেখা যায় এই এলাকায়, নাতিশীতোষ্ণ মণ্ডলে, ঠিক আছে। তাহলে পরীক্ষা যদি আসে যে ঘূর্ণবাদের কেন্দ্রে কি থাকে, নিম্নচাপ। আচ্ছা ঘূর্ণবাদের কেন্দ্রে যে এখানে একটা গোল আমি আঁকলাম, এটাকে বলে ঘূর্ণবাদের চক্ষু। এখানে কিন্তু বায়ু একদম শূন্য, কোনো স্পিড থাকে না, একটা থমথমে অবস্থা বিরাজ করে। নাতিশীতোষ্ণ মণ্ডলে যদি কোনো এলাকা গরম হয়, সেই এলাকাকে ঠান্ডা করার, মানে সেই এলাকাতে দুটো বায়ু ধেয়ে আসে, এই দিক থেকে একটা গরম বায়ু যায়, এই দিক থেকে ঠান্ডা বায়ু যায়।
এই দিকের বায়ুটা হচ্ছে ভেজা ভেজা এবং গরম, আর এদিকের বায়ুটা শীতল এবং শুষ্ক। ঠিক আছে, শীতল এবং শুষ্ক, আর এটা হচ্ছে গরম বায়ু যায়। এবার দুটো বায়ুর সংঘর্ষ হয়, কার উপর কোন বায়ুটা উঠে যায়? স্বামী আর স্ত্রী যদি ধরি, কার মাথা গরম হয়? স্বামীর গরম হয়, স্ত্রীর গরম হয়। কার মাথার উপর? স্বামী সবসময় মাথা ঠান্ডায় রাখে, আর মাথা গরম হয় বউদের, ওরা মাথার উপর উঠে নাচে। ঠিক আছে, স্বামীর মাথার উপর উঠে বউ নাচছে, স্বামী ঠান্ডা মাথাতেই থাকে, এটা মনে রাখতে হবে। তো এটা ঠান্ডা বায়ু, এটা হচ্ছে গরম বায়ু। গরম বায়ুর সময় কি বললাম? ভেজা ভেজা বায়ু। কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোথা থেকে কোন উত্তর কোশ্চেন দেবো আমরা জানি না, কিন্তু কনসেপ্টটা জেনে রাখো। এটা গরম বায়ু, এবং কি আর্দ্র বায়ু থাকে, গরম এবং আর্দ্র, এর মধ্যে জলীয় বাষ্প থাকে, আর্দ্র। আর ঠান্ডা শুষ্ক বায়ু, শীতল শুষ্ক। এখানটায় হচ্ছে নিম্নচাপ হয়েছে, এবার ঠান্ডা বায়ু ধেয়ে আসছে, এই অঞ্চলে ঠান্ডা বায়ু ধেয়ে আসছে, গরম বায়ু এদিক থেকে ধেয়ে আসছে এখানে। এবার এখানে একটা চাপ ঢাল সৃষ্টি হয়, এরকম একটা তোমার চাপ ঢাল সৃষ্টি হবে এরকম ভাবে। কার উপর কে উঠে যায়? ঠান্ডার উপর গরমটা উঠে যাবে, এরকম ভাবে উঠে যাচ্ছে। এবার দেখ, স্বামী যদি চুপচাপ থাকে, দেখবি বউ যতই চেঁচাতে যাতে একটা টাইমে এসে চেঁচানো বন্ধ হয়ে যায়। এবার স্বামী যদি মাথা গরম করে যদি চেঁচাতো, দেখবি 10 দিন 20 দিন ধরে চলতেই থাকতো ঝামেলা, ঠান্ডা আর হতো না। এখানে সেটাই হচ্ছে, এ চুপচাপ আছে দেখি আর বেশি বকতে পারলো না, এর কাছে এসে আস্তে 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 ঠান্ডা হতে লাগলো। গরম বায়ুটা ঠান্ডা হয়ে মেঘ তৈরি হয়ে এই এলাকাতেই বৃষ্টি হয়ে ঝরে পড়লো। যেহেতু এই সীমান্ত বরাবর বৃষ্টি হচ্ছে, সীমান্তকে আমরা বলি বর্ডার, ঠিক আছে, সেই জন্য এটাকে সীমান্ত বৃষ্টিও বলা হয়, সীমান্ত বৃষ্টি। তাহলে পরীক্ষায় দিতেই পারে সীমান্ত বৃষ্টি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? নাতিশীতোষ্ণ মন্ডলে। বা কোন ঘূর্ণবাদের আর নাম সীমান্ত বৃষ্টি? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। ঠিক আছে, বা কোন ঘূর্ণবাদের ক্ষেত্রে একটা চাপ ঢাল সৃষ্টি হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। ঠিক আছে, এরকম তাহলে দুটো ঘূর্ণবাদ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ আর একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। তো ক্রান্তীয় ঘূর্ণবাদটা বেশি বিধ্বংসী, ভেঙে চুরে দিয়ে যায়, আর এটা বিধ্বংসী না, এটা ঝিরিঝিরি বৃষ্টি হবে, অনেকদিন ধরে বৃষ্টি হয়, হালকা বায়ু বয়, এটা ক্ষতিকারক না। ঠিক আছে, তো আচ্ছা, কি টপিকটা কি ছিল? টপিকটা পড়াচ্ছিলাম তো আর কি, অক্ষ না, বায়ু 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 বায়ু। বায়ু থেকে তোমাদের বায়ুকে 4 রকম ভাগ করা যায়। নিয়ত বায়ু, না, নিয়ত বায়ুর কটা ভাগ আছে জানো? নিয়ত বায়ুর কটা ভাগ আছে ভুলে গেছিস? এই 2 দিন আগে তো বললি না, বল কি কি? আয়ন, পশ্চিমা আর মেরু। আমি কিন্তু তোমাকে বলে বলেও লিখিয়ে দেবো আমি, হ্যাঁ। আয়ন, সরি এটা মুছে দিলাম, একটু বুঝতে পেরেছিস তো? আজকে জাস্ট একটু বলছে, পরের দিন ডিটেলসে লিখিয়ে দেবো আমি। নিয়ত, সাময়িক, আর একটা কি আছে? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আর একটা আকস্মিক বায়ু। এর মধ্যে নিয়ত বায়ুগুলো ভালো করে পড়তে হবে তোমাদের, হ্যাঁ। নিয়ত বায়ু কি কি নাম আছে? 3টে, আয়ন, মেরু, পশ্চিমা। কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে জানো? কোন বায়ুতে তোমার শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ুতে। ঠিক আছে, আর সাময়িক বায়ু কোনটা কোনটা বলো তো? যেটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে, হয়তো দিনে এদিক থেকে রাতে ওদিক থেকে। সমুদ্র বায়ু আর স্থল বায়ু।
ঠিক আছে? সমুদ্র বায়ু, স্থলবায়ু, ওগুলো হচ্ছে সাময়িক বায়ু। তো ক্যাটাবেটিক, অ্যানাবেটিক স্থানীয় বায়ু। আর স্থানীয় বায়ুটা, স্থানীয় বায়ু লু, ফন, চিনুক, ঠিক আছে, হারমাট্টান। চিনুক কথার অর্থ কি? চিনুকটা পরীক্ষায় অনেকবার দিয়েছিল একটা। চিনুক কথার অর্থ হচ্ছে তুষার ভক্ষক। এটা আমেরিকাতে দেখতে পাওয়া যায় রকি পার্বত্য অঞ্চলে, ঠিক আছে? তো স্থানীয় বায়ু ওগুলো সব আছে, সব লিখিয়ে দেবো আমি। মিস্ট্রাল এক্সাম ওরিয়েন্টেড আমাদের পড়তে হবে, সব তো পড়বো না। আকস্মিক বায়ু হচ্ছে দু রকম, ঘূর্ণবাত আর একটা প্রতীপ ঘূর্ণবাত। একটা ঘূর্ণবাত আর একটা প্রতীপ ঘূর্ণবাত। ঘূর্ণবাতের দুটো ভাগ, কি কি বললাম? ক্রান্তীয়, নাতিশীতোষ্ণ। তো ঘূর্ণবাতের কেন্দ্রে কি থাকে? নিম্নচাপ। নিম্নচাপ হচ্ছে কেন্দ্রে, আর প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ। এটা উল্টো, হ্যাঁ, উচ্চচাপ। তো ঠিক আছে, আমরা এই যে জিওগ্রাফি যেগুলো বাকি আছে এইভাবে আমরা বোর্ডে লিখে লিখে করবো। আজকে তো জাস্ট এমনি বললাম, লিখে লিখে করাবো তোমাদের, ঠিক আছে? হিস্ট্রি কি পড়া ছিল? মহাবিদ্রোহ। আজকে একটু ধরেই নতুন পড়া দিয়ে দেবো। দেখি মহাবিদ্রোহের উপর একটা ছোট্ট মক নিয়ে নিতে পারি, একবার চোখ বুলিয়ে নে তো।